হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে তোমাদের জন্য আবার একটা স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে পশ্চিমবঙ্গের আর্ট এন্ড কালচার থেকে আমরা প্রশ্ন উত্তর আলোচনা করব। আমাদের ক্লাসে তোমরা প্রতিদিন ফ্রি ক্লাসেস পেয়ে থাকো, যেগুলো তোমরা আমাদের ফেসবুক চ্যানেল থেকে প্রতিদিন এর আপডেট পেয়ে থাকো। এছাড়া আমাদের এখান থেকে তোমরা কিন্তু এক্সামের জন্য স্টাডি মেটেরিয়াল গুলো পারচেজ করতে পারো। সামনে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং ডি এর এক্সাম রয়েছে। তার জন্য আমাদের জন্য বিশেষ প্র্যাকটিস সেট রয়েছে, যেটা কিন্তু তোমরা কালেক্ট করে নিতে পারো খুব তাড়াতাড়ি। এক্সাম আর বেশি দিন বাকি নেই। খুব তাড়াতাড়ি প্র্যাকটিস সেটটা কালেক্ট করে নাও এবং নিজেদের প্রস্তুতিকে চূড়ান্ত করে নাও, কারণ এর মধ্যে সাজেশন থাকবে যেগুলো এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হবে। যদি তোমরা ফ্রি ক্লাসেস গুলো দেখতে চাও, যেগুলো অলরেডি হয়ে গেছে, তার জন্য আমাদের পেজে যাবে। ওখানে তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হও, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে? ছৌ নাচে শিল্পীরা কি ব্যবহার করেন যা তার নাচের প্রধান আকর্ষণ? চারটে অপশন রয়েছে: ঢাল, তলোয়ার, মুখোশ, মাটির কলসি না লাঠি। অনেকেই দেখো ছৌ নৃত্য দেখেছো, তো সেখানে শিল্পীরা কি ব্যবহার করে। দেখো, শিল্পীরা প্রধান যেটা যার জন্য প্রধান আকর্ষণ, সেটা কিন্তু যে মুখোশ। অর্থাৎ ছৌ নাচের শিল্পীরা যে জিনিসটি ব্যবহার করেন, তার প্রধান নাচের আকর্ষণ হচ্ছে মুখোশ। কারণ এই মুখোশগুলো সাধারণত পুরাণ এবং মহাকাব্যের চরিত্রগুলিকে চিত্রিত করা হয়ে থাকে, যার মাধ্যমে নাচের সময় শিল্পীগুলো সেগুলো পরিধান করে। যদিও শিল্পীরা তলোয়ার, ঢাল, লাঠির মতো অন্যান্য যুদ্ধের অস্ত্র ব্যবহার করে, তবে মুখোশটাই কিন্তু এই নাচের সবচেয়ে স্বতন্ত্র এবং প্রধান আকর্ষণ হয়ে থাকে। তো কারা কারা ছৌ নৃত্য দেখেছো, কমেন্ট করে জানাও। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে? পশ্চিমবঙ্গে হাতির দাঁতের কাজ কোন জেলায় পরিচিত ছিল? মানে যেখানে হাতির দাঁতের কাজের জন্য, দেখতেই পাচ্ছ একটা ইমেজ রয়েছে, যেখানে হাতির দাঁত দিয়ে যে হাতের যে বালা যেগুলো হয়ে থাকে, যে কলা, সেগুলো কিন্তু তৈরি হয়েছে। তো এরকম হাতির দাঁতের যে কাজ কোন জেলার জন্য পরিচিত ছিল? চারটে অপশন রয়েছে: মুর্শিদাবাদ, বাঁকুড়া, দার্জিলিং না আলিপুরদুয়ার। তো দেখো, মুর্শিদাবাদের যে অ্যান্সার হবে মুর্শিদাবাদ। আর মুর্শিদাবাদ জেলার হাতির দাঁতের কাজের জন্য পরিচিত ছিল, কারণ এই অঞ্চলের নবাবী আমল থেকেই এই শিল্পের চর্চা এবং উন্নতি ঘটেছিল। এবং এটি পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্যবাহী শিল্প। আমরা প্রত্যেকেই জানি, মুর্শিদাবাদকে কেন্দ্র করে বাংলায় স্বাধীন নবাবের পত্তন করেছিলেন মুর্শিদ কুলি খাঁ। আর আলীবর্দী খাঁ সেটাকে এক্সপ্যান্ড করেছিলেন এবং সিরাজউদ্দৌলার সময় স্বাধীন নবাবের পত্তন হয়। পরবর্তীকালে ব্রিটিশরা এই মুর্শিদাবাদ থেকে প্রচুর সম্পদ লুটপাট করে, কিন্তু মুর্শিদাবাদ ভীষণভাবে ফেমাস ছিল। তোমরা কমেন্ট করে জানাও যে মুর্শিদাবাদ শহরের অ্যাকচুয়াল ফাউন্ডার কে। তোমরা যদি কেউ জেনে থাকো, কমেন্টে জানাতে পারো যে মুর্শিদাবাদ নামটা কিন্তু মুর্শিদ কুলি খান থেকে হয়েছে, কিন্তু মুর্শিদাবাদের যে ফাউন্ডার, মুর্শিদাবাদ নগরের প্রতিষ্ঠাতা, সেটা কিন্তু মুর্শিদ কুলি খান নয়। তাহলে কে? তোমরা যদি কমেন্ট জানো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য রয়েছে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এর বিশেষ প্র্যাকটিস সেট, যেখানে 24টা প্র্যাকটিস সেট থাকবে মাত্র 120 টাকা। এই প্র্যাকটিস সেটের মধ্যে তোমরা পাবে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা যে টপিক রয়েছে, সেই টপিক থেকে এমসিকিউ প্রশ্ন উইথ সলিউশন, উইথ এক্সপ্লেনেশন। খুব গুরুত্বপূর্ণ, এবং তার সাথে সাথে অবশ্যই সাজেশন থাকবে, যেগুলো কিন্তু আপকামিং এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ডির এক্সাম কিন্তু আর বেশি বাকি নেই। ফলে তাড়াতাড়ি আমাদের কাছ থেকে স্টাডি মেটেরিয়াল গুলো পারচেজ করে নাও। কোনো যদি ডাউট থাকে, তার জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তোমরা যোগাযোগ করতে পারো। প্র্যাকটিস সেট পারচেজ করার পরেও যদি সেখানে কোনো প্রশ্নের ডাউট হয়, সেটাও কিন্তু আমাদের ভায়া হোয়াটসঅ্যাপ তোমরা জিজ্ঞেস করে নিতে পারো। আমরা কিন্তু সেটা সলভ করে দেবো। তাহলে আজকেই যোগাযোগ করো এবং ওয়েট ফর জব থেকে এই স্টাডি মেটেরিয়ালটা কিন্তু পারচেজ করে নিতে পারো, যেটা তোমাদের এক্সামের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হতে চলেছে। চলো পরবর্তী প্রশ্ন। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা খাবার, জয়নগরের মোয়া। তো এই জয়নগরের মোয়া পশ্চিমবঙ্গের কোন জেলার? ওকে, চারটে অপশন রয়েছে: উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া না নদিয়া। তো অনেকেই দেখো, যে যে জেলা থেকেই থাকো, দেখো জয়নগরের মোয়ার নাম যখনই সামনে আসে, তখনই আমরা একটা মানে জিভে জল আসে, তাই তো? তো দেখো, তো এখানে অ্যান্সার কি হবে? দেখো, জয়নগর যেটা অবস্থিত, সেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায়। তোমরা যদি কেউ এই দক্ষিণ চব্বিশ পরগনায় এসে থাকো কলকাতা থেকে শিয়ালদা লোকালে, যেটা আমাদের নামখানা লোকাল হয়ে থাকে, সে নামখানা লোকালে যদি কেউ চাপো, তাহলে তোমরা
জয়নগর স্টপেজ রয়েছে, সেই জয়নগর স্টপেজে তোমরা নামতে পারো। এই জয়নগরের মোয়া পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর, মজলিশপুর এবং আশেপাশের অঞ্চলে উৎপাদিত একটি ঐতিহ্যবাহী শীতকালীন মিষ্টান্ন। এটি মূলত শীতকালে খেজুরের টাটকা গুড় এবং কচুকর খই দিয়ে তৈরি করা হয়, যেটা জিআই ট্যাগপ্রাপ্ত খাবার। তো কে কে জয়নগরের মোয়া খেয়েছো কমেন্টে অবশ্যই জানিও। পরবর্তী প্রশ্ন, লাঠি খেলা পশ্চিমবঙ্গে কোন উৎসবের সময় বেশি দেখা যায়? এটা আমরা দেখেছি, লাঠি খেলা হয়ে থাকে, চারটে অপশন রয়েছে: মহরম, দীপাবলি, দোলযাত্রা না ভাইফোঁটা। তো প্রত্যেকেই দেখি, দেখো মহরমের সময় কিন্তু পশ্চিমবঙ্গে এই লাঠি খেলা হয়ে থাকে। তো পশ্চিমবঙ্গের গ্রাম বাংলায় লাঠি খেলা প্রধানত মহরম উৎসবের সময় দেখা যায়, যেটা মেনলি মুসলিমদের মধ্যে এইটা দেখা যায়। তো এটি একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য এবং মার্শাল আর্ট, যা একটি বিশেষ সময়ে ধর্মীয় ভাব বা গাম্ভীর্য এবং উৎসাহের সাথে পরিবেশিত হয়ে থাকে। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পশ্চিমবঙ্গের কোন লোকশিল্পটি স্ক্রোল পেইন্টিং নামে পরিচিত? চারটে অপশন রয়েছে: আলপনা, পটচিত্র, ডোকরা না টেরাকোটা। দেখো, স্ক্রোল পেইন্টিং কোনো জিনিসকে স্ক্রল করা মানে কি, উপর থেকে নিচের দিকে নিয়ে যাওয়া। তাহলে কোন জিনিসটাকে পসিবল হয়? চারটে অপশন পিকচারে দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা একটা পটের ওপরে ছবিটা রয়েছে, তাহলে ডেফিনেটলি উত্তর হবে এটা পটচিত্র। কিন্তু ব্যাপারটা কি, যখন ছবি এক্সামের সময় তো ছবি থাকবে না, এটা তোমাদের জন্য দেওয়া রয়েছে, কিন্তু বোঝা যাচ্ছে স্ক্রল করা মানে আমরা মোবাইল যেরকম স্ক্রল করি সেভাবে স্ক্রল করা। তো এখানের মধ্যে আলপনা, ডোকরা, টেরাকোটা এগুলো তো স্ক্রল করা পসিবল না, কিন্তু পটচিত্রকে আমরা স্ক্রল করে মানে গুটিয়ে রাখতে পারি, ঠিক আছে? তো পশ্চিমবঙ্গের যে পটচিত্র হচ্ছে এক ধরনের ঐতিহ্যবাহী কাপড় ভিত্তিক স্ক্রল পেন্টিং। পাটুয়া বা শিল্পীরা এই স্ক্রলগুলি খুলতে খুলতে একসময় চিত্রিত গল্পগুলি গান করে শোনাতেন। এই ঐতিহ্যবাহী শিল্পরীতিতে প্রাকৃতিক উপাদান থেকে তৈরি গাঢ় রং দেখা এবং স্ট্রোকের এক অনন্য সংমিশ্রণ দেখা যায়। বিভিন্ন আহ, সিনেমাতে এইসব যেগুলো পটচিত্র রয়েছে তোমরা দেখতে পাবে, যেখানে প্রত্যেকটা খাপ খুলে খুলে, প্রত্যেকটা স্ক্রোল খুলে খুলে চিত্রগুলোর মাধ্যমে গল্পগুলো গান আকারে শোনানো যায়। এর মধ্যে শ্রীকৃষ্ণের যে জন্ম বৃত্তান্ত শ্রীমদ্ ভাগবত, সেটাও কিন্তু রিপ্রেজেন্ট করা হয়, ভীষণ সুন্দরভাবে রিপ্রেজেন্ট হয়ে থাকে। কেউ যদি দেখে থাকো কমেন্টে অবশ্যই জানিও। পরবর্তী প্রশ্ন, বোলান গান পশ্চিমবঙ্গের কোন জেলায় জনপ্রিয়? তো চারটে অপশন রয়েছে: বর্ধমান, দার্জিলিং, কোচবিহার না ঝাড়গ্রাম। তো দেখো, বোলান গান প্রধানত পশ্চিমবঙ্গের নদিয়া এবং বর্ধমান জেলায় জনপ্রিয়। এটি একটি লোকগীতি যা চৈত্র মাসে শিবের গাজন উৎসবের সময় পরিবেশিত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, রামকিঙ্কর বেইজ শিল্পকলার কোন শাখার জন্য বিখ্যাত ছিলেন? চারটে অপশন রয়েছে: চিত্রকলা, ভাস্কর্য, সঙ্গীত না নৃত্য। তো বিখ্যাত রামকিঙ্কর বেইজ তিনি আধুনিক ভারতীয় ভাস্কর্য শিল্পের অন্যতম রূপকার ছিলেন, যিনি তার ভাস্কর্য শাখার জন্যই বিখ্যাত ছিলেন। যদিও চিত্রকলাতেও তার সমান দক্ষতা ছিল, কিন্তু যদি বলা হয় তিনি কে ছিলেন, তাহলে একজন বিখ্যাত ভাস্কর শিল্পী ছিলেন রামকিঙ্কর বেইজ। পরবর্তী প্রশ্ন, টেরাকোটা শব্দের অর্থ কি? একটা অপশন রয়েছে: পোড়ানো মাটি, ভিজে মাটি, নকশা করা পাথর না বাঁশের কাজ। তো টেরাকোটা কথার অর্থই হচ্ছে পোড়ানো মাটি। তো এই টেরাকোটা একটা ল্যাটিন শব্দ, যেখানে টেরা শব্দের অর্থ মাটি আর কোটা শব্দের অর্থ পোড়ানো, অর্থাৎ আক্ষরিক অর্থে টেরাকোটা মানে পোড়ানো মাটি বা বেকড আর্ট। তো মানুষের ব্যবহার্য পোড়ামাটি দিয়েই যে সমস্ত রকম দ্রব্যই টেরাকোটা নামে পরিচিত। মানে বলতে পারো এই যে কলসি, হাঁড়ি যেগুলো মাটির হয়ে থাকে, সেগুলোকে তো পুড়িয়েই বানানো হয়। যেমন ইট, সেটাও বলতে পারো। সেইগুলোকে আমরা টেরাকোটা বলে থাকি। এবার এর উপরে যদি কোনো আর্ট হয়, তখন টেরাকোটা আর্ট বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলাকে সাংস্কৃতিক রাজধানী বা কালচারাল ক্যাপিটাল বলা হয়ে থাকে? চারটে অপশন রয়েছে: কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ না বর্ধমান। তো দেখো, পশ্চিমবঙ্গের কলকাতা জেলাকে সাংস্কৃতিক রাজধানী বলা হয়। তো কলকাতা পূর্বে, যেটা কলকাতা নামে পরিচিত, ব্যাপকভাবে পশ্চিমবঙ্গের কালচারাল ক্যাপিটাল এবং প্রকৃতপক্ষে ভারতের সাংস্কৃতিক রাজধানী হিসেবে বিবেচিত হয়। এটি তার সমৃদ্ধ ইতিহাস, শিল্প এবং সাহিত্যের জন্য পরিচিত ছিল। শহরটিকে প্রাসাদের শহর, সিটি অফ প্যালেস এবং আনন্দের শহর, সিটি অফ জয়ও বলা হয়ে থাকে। তো কলকাতা, সবার প্রিয় কলকাতা, যেটা সাংস্কৃতিক রাজধানী, প্রাসাদের শহর এবং আনন্দের শহর নামেও কিন্তু পরিচিত। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলা মুখোশ নৃত্যের জন্য পরিচিত? চারটে অপশন রয়েছে: উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং কুচবিহার। তো দেখো, পশ্চিমবঙ্গে এই যে মুখোশ নৃত্যের জন্য ফেমাস কিন্তু মালদা। তো
তো পশ্চিমবঙ্গের মালদা জেলায় মুখোশ নৃত্য বা গরিমা নাচের জন্য পরিচিত। এই গরিমার মুখোশগুলি প্রধানত মাটি, শোলা ও কাগজ দিয়ে তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিখ্যাত মদন মোহন মন্দির কোন জেলায় অবস্থিত? চারটে অপশন রয়েছে, বাঁকুড়া, কোচবিহার, নদিয়া, বীরভূম। তো এই মদন মোহন মন্দির এটা কিন্তু কোচবিহার জেলায় অবস্থিত। পশ্চিমবঙ্গের বিখ্যাত মদন মোহন মন্দির কোচবিহার জেলায় অবস্থিত, যেটি 1885 থেকে 1889 সাল পর্যন্ত মহারাজা নৃপেন্দ্র নারায়ণ দ্বারা এটা তৈরি করা হয়েছিল। এটা ভীষণ ফেমাস একটা মন্দির। তো চলো আজকের লাস্ট প্রশ্ন কি বলেছে, জারি গান কোন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয় লোকসঙ্গীত? চারটে অপশন রয়েছে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান এবং বৌদ্ধ। তো মনে রাখবে, জারি গান কিন্তু এক ধরনের ঐতিহ্যবাহী লোকসঙ্গীত, যেটা শোকাবহ পুঁথি কাঠের মাধ্যমে পরিবেশিত হয়। এটি পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের মধ্যে, বিশেষ করে মহরমের মাসে ইমাম হোসেনের কারবালার ঘটনাকে স্মরণ করে জনপ্রিয় হয়ে থাকে। তো জারি গান মনে রাখবে মুসলিমদের একটা জনপ্রিয় লোকসঙ্গীতের মধ্যে অন্যতম। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই আমাদের স্টাডি মেটেরিয়াল পারচেজ করে নাও, এক্সাম কিন্তু আর বেশি দেরি নেই। ধন্যবাদ।